আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমার বন্ধু এই শর্তে আমাকে টাকা ধার দিল যে টাকার বদলে আমার বউকে এক রাতের জন্য তার সাথে শুতে দিতে হবে। আমি আমার বউকে এই কাজটা করতে রাজি করিয়ে নিলাম। ও যখন আমার বন্ধুর সাথে হোটেলের রুমে গেল, আমিও ঠিক পাশের রুমটা ভাড়া নিলাম। কিছুক্ষণ পর আমি নিজের রুম থেকে বেরিয়ে আস্তে করে বন্ধুর রুমের জানলাটা একটু ফাঁক করে দেখি আমার বন্ধু আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার বউও ওকে। জানেন তো, একটা পুরুষ মানুষের কাছে সবথেকে কঠিন কাজ কি? তার কাছে সবথেকে কঠিন কাজ এটাই যে নিজের বউকে টাকার বদলে অন্যের কাছে পাঠানো। আর আমাকে নিরুপায় হয়ে সেই কাজটাই করতে হয়েছে। লাল রঙের শাড়িটা পরে রিনাকে খুব সুন্দর লাগছিল। খোলা চুল, চোখে গাঢ় কাজল, লাল ঠোঁট, এই সব কিছুই যেন আমাকে পাগল করে দিচ্ছিল। কিন্তু আজও আমার জন্য না, অন্য কারোর জন্য সেজেছে। আর এই সব কিছুই ও করছে আমার কথা ভেবে। আমার মনে যে তখন কী অবস্থা হচ্ছিল সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বাইরে আমার বন্ধুর গাড়ি দাঁড়িয়ে আছে, যাতে ড্রাইভার গাড়ি করে আমার বউকে হোটেল অবধি পৌঁছে দিতে পারে। আজ রাতটা ছিল আমার জীবনের সবথেকে কঠিন রাত। তবে আমি এটাও জানি যে এই রাতের বদলে আমার আগামী সকালটা ভালো হবে। সব দেনা আমার শোধ হয়ে যাবে। কিন্তু আজকের রাতটা যেন কিছুতেই শেষ হচ্ছিল না। যত সময় যাচ্ছে আমার অস্বস্তি যেন আরও বাড়ছে। বারে বারে শুধু আমার বউয়ের মুখটাই যেন আমার চোখের সামনে ভেসে আসছে। ওর কোমল শরীর, নরম ঠোঁট। আর আমি আমার বন্ধুকে তো জানি ও কেমন। মেয়ে দেখলেই ও আর নিজেকে সামলাতে পারে না। মনে হচ্ছিল যেন আমার বউ এই কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। আর আমার বন্ধু ওর সাথে হিংস্র পশুর মতো। না, আমি আর এইসব ভাবতে পারছিলাম না। মনের ভেতরটা যেন উথাল পাথাল করতে শুরু করলো। দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। আমার পক্ষে এটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল যে আমার বউ অন্য কারোর সাথে। আমি আর না পেরে বাড়ি থেকে বেরিয়ে সোজা হোটেলে গেলাম, যেখানে আমার বউ আছে। হোটেলের কাছে পৌঁছে আমার হাত পা যেন কাঁপছিল। জানি না কি অবস্থা হয়েছে আমার বউটার। রাগে আমার চোখ দুটো লাল হয়ে গেছিল। কারণ আমার বউকে ছোঁয়ার অধিকার শুধু আমার। অন্য কেউ ওকে ছোবে সেটা আমি সহ্য করতে পারবো না। হোটেলের রিসেপশনে গিয়ে আমি আমার বন্ধুর নাম বললাম আর জিজ্ঞেস করলাম কোন রুমে আছে। আমার কথা শুনে লোকটা একটু অদ্ভুতভাবে হেসে বলল, উনি তো আজ রাতের জন্য এই হোটেলের সব থেকে দামি রুমটা বুক করেছেন। আর এটাও বলেছেন যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করে। আমার বন্ধু আগেই কিছু টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছিল। আমি সেই টাকাটাই রিসেপশনে দিয়ে বললাম ওই রুমের পাশের রুমটাই আমার চাই। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যে করেই হোক বন্ধুর লালসার হাত থেকে আমার বউকে বাঁচাতেই হবে। রিসেপশনে 20,000 টাকা দিয়ে আমি তখনই চাবি নিয়ে পাশের রুমে চলে গেলাম। দুটো রুমের মাঝে একটাই ছোট দেওয়াল ছিল। আমি আস্তে করে নিজের রুমের ব্যালকনিটা টপকে বন্ধুর ঘরের ব্যালকনির কাছে গেলাম আর কাচের জানলাটা আস্তে করে একটু খুললাম। তারপর ঘরের ভেতরে তাকাতেই যে দৃশ্য আমি দেখলাম তা দেখে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার সারা শরীর যেন কাঁপছিল। আমার সব বিশ্বাস এক নিমেষেই যেন শেষ হয়ে গেল। কারণ আমার বন্ধু আর আমার বউ দুজনেই আমাকে 2-3 দিন আগের কথা, আমার বন্ধু আমাকে একটা 5 তারা রেস্টুরেন্টে দেখা করতে বলল। অনেক খাবার দাবার রাখা ছিল ওখানে, কিন্তু আমি কিছুই খাইনি। আমার বন্ধু বলল, ভালো করে একবার ভেবে দেখ, তাড়াহুড়ো করিস না। যদি সময় নিতে চাস তাহলে নিতে পারিস, কিন্তু একদিনের বেশি আমি সময় দিতে পারবো না। কারণ 2 দিন পরেই আমি বিদেশ চলে যাচ্ছি। আমার বন্ধুর মুখে এই ধরনের কথা শুনে আমি তো ওর দিকে তাকাতেই পারছিলাম না। হয়তো ওর কাছে এইসব কথা বলাটা খুবই সহজ, কিন্তু আমার কাছে না। আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু ওই সময় আমার টাকার খুব প্রয়োজন ছিল। ব্যবসা আমার প্রায় ডুবেই গেছিল। অনেকের কাছ থেকে আগে থেকেই টাকা ধার নিয়েছিলাম তখন। এখন ব্যবসা ডুবে গেছে দেখে
পাওনাদাররাও টাকা ফেরত চাইছে। টাকা দিতে পারছি না বলে খারাপ ভাষায় কথা বলছে। আমি এতটাই নিরুপায় হয়ে গেছিলাম যে নিজের বউয়ের সম্পর্কে এইসব কথা শুনতে হচ্ছিল। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে আমার বন্ধু বলল, আরে খাবারটা তো খেয়ে নে, চিন্তা করিস না, তোকে পয়সা দিতে হবে না। এই বলে ও হাসতে থাকলো। বলল, তুই এই ব্যাপারটা নিয়ে একটু বেশিই ভাবছিস। এখনকার দিনে এইসব তো সাধারণ ব্যাপার হয়ে গেছে। তুই বিশ্বাস করতে পারবি না, আমার বিজনেস পার্টনার নিজের বউকে হোটেলের ঘরে পাঠিয়ে লক্ষ লক্ষ টাকার কন্ট্রাক্ট এক রাতের মধ্যেই সই করিয়ে ফেলে। তুইও নিজের বউকে কাজে লাগা, দেখবি পয়সার অভাব হবে না তোর। ওর কথা শুনে আমার তখনই ওকে মারতে ইচ্ছা করছিল। আমি যে কি করে এইসব নোংরা কথাগুলো শুনছিলাম সেটা শুধু আমিই জানি। কি করব, আমি তো সত্যিই অসহায় ছিলাম। আমার বন্ধু খুব মজা করে খাচ্ছিল, কিন্তু আমার গলা থেকে কোনো খাবারই নামছিল না। আগে আমি বলতাম, যে পুরুষ নিজের বউয়ের সম্মান রাখতে পারে না সে আবার কিসের পুরুষ। কিন্তু আজ আমি নিজেই নিজের বউয়ের সম্পর্কে এত নোংরা নোংরা কথা শুনছি। এমন অনেক মহিলা আছে যারা নিরুপায় হয়ে নিজেদেরকে অন্যের কাছে বিক্রি করে দেয়, কিন্তু আমি প্রথম পুরুষ যে নিজের স্ত্রীকে এক রাতের জন্য অন্য পুরুষের কাছে বিক্রি করছি। আমার বউ রিনা আমাকে খুব ভালোবাসে। আমার কি পছন্দ অপছন্দ সব কিছুর খেয়াল রাখে ও। আমি ছাড়া তাকে আজ পর্যন্ত কেউ ছুঁয়ে দেখেনি। রিনা অন্য কোনো পুরুষের সাথে কথা পর্যন্ত বলতো না। আসলে গ্রামের মেয়ে তো, তাই শহরে এসে খুব লজ্জা পেত। আমার মনে পড়ছিল যখনই আমি ওকে বিয়ে বাড়ি বা অন্য কোথাও নিয়ে যেতাম, ও সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখতো। আমি বলতাম, তুমি সব সময় মাথায় কাপড় দিয়ে বাইরে বেরোও কেন? বিয়ে বাড়িতে সব মেয়েরা কি সুন্দর করে সেজে আসবে, মেকআপ করবে, তুমি তো এমনিতেই সুন্দর। আমি চাই তুমি খুব সুন্দরভাবে সেজে বিয়ে বাড়িতে যাও, যাতে মেয়েরা তোমায় দেখে হিংসায় জ্বলে ওঠে। ও তখন আমাকে জড়িয়ে ধরে বলতো, আমার এই রূপ যৌবন শুধু তোমার জন্য, অন্যদের কেন দেখাবো? এই সব ভাবতে ভাবতে আমার মনটা ভারী হয়ে যাচ্ছিল। আমার বউ এত ভালো, আর আমি ওর সাথে, না না, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমি যেই নিজের মনের কথাটা আমার বন্ধুকে বললাম, ও পিৎজার টুকরোটা মুখের কাছে নিয়েও নামিয়ে রাখলো, আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো। বলল, ঠিক আছে তাহলে, বার কর আমার 70 লক্ষ টাকা, আমি এক্ষুনি চাই। বন্ধুর কথা শুনে আমার চোখে যে জলটা জমেছিল সেটাও গাল দিয়ে গড়িয়ে পড়ল। আমি বরাবরই শক্ত মনের ছেলে, কিন্তু এখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমি আমার বন্ধুকে বললাম, আমাকে কিছুটা সময় দে, এতগুলো টাকা আমি কোত্থেকে এখন জোগাড় করে দেব? তুই তো জানিস আমার অবস্থা। শুনেও বলল, আমার এখনই টাকা চাই, আমি আর তোকে সময় দিতে পারবো না। তোর কাছে আজ রাতটুকু আছে, হয় তুই আমার কথা মেনে নে, না হলে কাল সকালে আমার পুরো টাকা ফেরত দিবি। আমি আর ওখানে না বসে থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, মাথাটা খুব ভার লাগছিল, আমার যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি কোনো রকমে অটো ধরে বাড়ি আসলাম। রাত তখন 11টা বাজে। দরজায় টোকা মারতেই রিনা এসে দরজা খুলল। আমায় দেখেই ও বলল, তুমি এত রাত অবধি কোথায় ছিলে? কখন থেকে অপেক্ষা করছি। ওর কথায় আমি কি উত্তর দেব যে আমি কোথায় ছিলাম? আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। রিনা আমার কাছে এসে বলল, কি হলো, বললে না তো এত রাত অবধি কোথায় ছিলে? আমি বললাম, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। শুনেও বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার বাড়ছি। আমার খাওয়ার একদম ইচ্ছে ছিল না, তাই বললাম, না থাক, খাবার বাড়তে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ও আমার দিকে তাকিয়ে বলল, মিথ্যে কথা কেন বলছো? আমি জানি তুমি কিচ্ছু খেয়ে আসোনি। আমিও তোমার জন্য না খেয়ে বসে আছি। চলো দুজনে একসাথে বসে খাই। আমার বউ আমার মুখ দেখেই আমার মনের অবস্থা বুঝতে পেরে যায়। হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হয়। ও আমাদের দুজনের জন্য খাবার বেড়ে আনলো। খাবার আর কি ছিল, ভাত ডাল আর আলু সিদ্ধ। আমি আমার বউকে দেখছিলাম। এই অভাবের মধ্যেও ও আমায় ছেড়ে নিজের বাপের বাড়ি যায়নি। কোনো দিনও আমার কাছে কিচ্ছু আবদার করেনি। ও আমাকে চুপচাপ বসে থাকতে দেখে
আমার মুখের কাছে এক গাল ভাত তুলে বলল, নাও খেয়ে নাও তো, আর মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলো। আমি খাবারটা মুখে নিতেই রিনা জিজ্ঞেস করলো, কি বলল তোমার বন্ধু? ও কি তোমাকে সাহায্য করবে? আজ বেরোনোর আগে আমি রিনাকে বলে গেছিলাম যে আমি একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, দেখি ও কোনো সাহায্য করতে পারে কি না। কিন্তু আমার বন্ধু যে শর্তটা দিয়েছে তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সেই কাজ কিছুতেই করতে পারবো না। আমি মাথাটা নাড়িয়ে বললাম, না, ওর কাছে গিয়েও কাজ হলো না। আমার কথা শুনে রিনার মুখটাও কালো হয়ে গেল। তবুও ও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, ও আমাকে কালকের মধ্যেই টাকা ফেরত দিতে বলেছে। এতগুলো টাকা আমি কোথা থেকে দেব? রিনা বলল, ওনাকে বলো কিছুদিনের সময় দিতে। আমার কাছে যেটুকু সোনা ছিল সেটা তো আগেই বিক্রি করে দিয়েছি, এখন তো আমার কাছেও আর কিচ্ছু নেই। রিনার কথা শুনে আমার বন্ধুর কথা মনে পড়ে গেল, যেটা ও আমাকে বলেছিল। ও বলেছিল, যার বউ এত সুন্দর তার আবার চিন্তা করার কি আছে? তুই তোর বউকে দিয়ে এত টাকা কামাতে পারবি না? তোর সব ধার তো শোধ হবেই, সারা জীবনে তোর টাকার অভাব হবে না। আমার ছোটবেলার বন্ধুর মুখে এই কথা শুনে আমার খুব রাগ হয়ে গেছিল। আমি বললাম, তুই এসব কি বলছিস? ও বলল, আমি ঠিকই বলছি, তুই একবার ভেবে দেখ। আমি বললাম, তুই আমার বউকে কোথায় দেখেছিস? ও আমার কথা শুনে হেসে বলল, সুন্দর জিনিসকে লুকিয়ে রাখা যায় না, যেভাবেই হোক ঠিক চোখের সামনে চলে আসে। আমি তোর বউকে কোথায় দেখেছি সেই সব কথা ছাড়, আগে বল যে তুই রাজি আছিস কিনা। তাহলে আমি তোর বউয়ের ব্যাপারে অন্য পার্টির সাথে কথা বলবো। কয়েকটা রাত তোর বউ আমার কথা মতন চলুক, তারপর দেখ তোর সব দেনা শোধ হয়ে যাবে। যত তোর বউকে আমি কাজে লাগাবো তত তোর কাছে টাকা আসবে। ও যে এতটা নোংরা মনের মানুষ, আমি যদি নিরুপায় না হতাম এক্ষুনি ওকে মেরে লাল করে দিতাম। সত্যি আমার মতন মানুষের কোনো সম্মান নেই, যার যা মুখে আসে তাই বলে। যদি কোনো উত্তর দিই তাহলে সাথে সাথে বলে বসে, দে আমার টাকা ফেরত দে। এই সব ভাবতে ভাবতে না জানি আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে কেউ যেন আমার ঘরের দরজাটা খুব জোরে জোরে ধাক্কাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে উঠে দরজাটা খুলতেই দেখি আমার বন্ধু পুলিশ নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ওরা আমাকে অ্যারেস্ট করতে এসেছিল। আমার বন্ধু আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, স্যার, এই যে এ আমার টাকা ফেরত দিচ্ছে না, আপনি ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর যেই আমাকে হাতকড়া পরাতে যাবে তক্ষুনি রিনা বেরিয়ে এসে বলল, দয়া করে আমার স্বামীকে অ্যারেস্ট করবেন না, আমরা সত্যিই অসহায়, আপনার কাছে হাত জোর করছি, আমাদের কিছু দিনের সময় দিন, আমরা আপনার সব টাকা শোধ করে দেব। এই কথা শুনে আমার বন্ধু হেসে বলল, আমি তোকে খুব সহজ একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু আপনার স্বামী তো সেটা মানতেই চাইছে না। আমি জানি ও আর টাকা শোধ করতে পারবে না। কি আছে ওর কাছে? কোথা থেকে দেবে এত টাকা? তাই আমি আর ওকে সময় দিতে পারবো না। আপনি নিজের কথা বলুন, আপনি কি আমার টাকা শোধ দিতে পারবেন? রিনা বলল, আমি দুই বাড়িতে কাজ করি, আমি যতটা পারবো প্রতি মাসে কিছু কিছু করে টাকা দিয়ে শোধ করে দেব। ওর কথা শুনে আমার বন্ধু হেসে বলল, 70 লক্ষ টাকা শোধ করতে হবে? 70,000 টাকা না। ছাড়ুন এইসব কথা, শুধু শুধু আমার সময় নষ্ট হচ্ছে। ইন্সপেক্টর সাহেব, আপনি ওকে অ্যারেস্ট করুন। তক্ষুনি রিনা আমার বন্ধুর পায়ের কাছে এসে হাত জোর করে বলল, দোহাই আপনার, আমার স্বামীকে অ্যারেস্ট করবেন না। আমার বন্ধু বলল, ঠিক আছে, যদি আপনার স্বামী আমার শর্ত মেনে নেয় তাহলে আমি ওকে ছেড়ে দেব। রিনা আমার হাতটা ধরে বলল, তুমি কেন ওনার শর্ত মেনে নিচ্ছ না? আমি বললাম, রিনা, তুমি ঘরে যাও, তুমি জানো না ও আমাকে কি শর্ত দিয়েছে, তুমি ঘরে যাও। কিন্তু রিনা ঘরে গেল না। ওর একটাই ভয়, যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। ও আমার বন্ধুকে বলল, দয়া করে আপনি পুলিশকে চলে যেতে বলুন, আমি ওকে বলবো যেন ও আপনার শর্ত মেনে নেয়, কিন্তু দয়া করে পুলিশের হাতে ধরিয়ে দেবেন না। আমার বন্ধু পুলিশকে ইশারা করতেই তারা গাড়ি নিয়ে চলে গেল। আমার বন্ধু বলল, চলুন ভেতরে গিয়ে কথা বলি। ও সোজা ঘরে ঢুকে গেল। ওর পেছন পেছন আমি আর রিনাও ঘরে ঢুকলাম। আমার বন্ধু রিনাকে বলল,
আমি তো প্রথমেই আপনার স্বামীকে বলেছিলাম যে শর্তটা আমি দিচ্ছি সেটা মেনে নে। দেখুন, টাকা পয়সার ব্যাপারে আমি খুব হিসাবি, আমি নিজের লোকসান করতে পারবো না। রিনা আমার বন্ধুর সামনে কাঁদতে কাঁদতে বলল, আপনি বলুন আমার স্বামীকে কি করতে হবে। আমার বন্ধু কিছু না বলে শুধু রিনার পা থেকে মাথা পর্যন্ত দেখছিল। ওর দুই চোখে এক অদ্ভুত লালসা ছিল। একটা নোংরা হাসি হেসে বলল, কেন, আপনার স্বামী বলেনি যে আমি ওকে কি শর্ত দিয়েছি? রিনা বলল, না, ও আমাকে কিছুই বলেনি। আমার বন্ধু তখন বলল, দেখুন, যদি আপনি চান যে ওর সব দেনা শোধ হয়ে যাক, তাছাড়া আমি ওকে বেশ কিছু টাকা নতুন ব্যবসা শুরু করার জন্য দিই, তাহলে আপনাকেই কষ্ট করতে হবে। এই বলে ও রিনার হাতটা ধরার চেষ্টা করে। ঠিক তখনই আমি ওকে সরিয়ে দিয়ে বলি, আমার বউ এইসব কিছুই করবে না। তুই এখন যা এখান থেকে, আর যা পারিস কর গে। আমাকে পুলিশে ধরা আর ফাঁসিতে দে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিনা বলল, কি বলছো তুমি এসব কথা? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে একবার জিজ্ঞাসা করতে দাও উনি কি চান। আমি বললাম, তুমি জানো না ও কি চায়। ও যেটা চাইছে সেটা আমি কখনোই তোমাকে দিয়ে করাতে পারবো না। কিন্তু রিনা বলল, আমি তোমাকে জেলের মধ্যে দেখতে পারবো না। আমরা দুজন স্বামী স্ত্রী এইসব নিয়ে কথা বলছিলাম। তখন হঠাৎ আমার বন্ধু রিনাকে তার শর্তটা বলল। শুনেই ও তো বড় বড় চোখ করে আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকলো। তারপর যেই আমার দিকে তাকালো, আমি নিজের চোখটা নামিয়ে নিলাম। রিনা ওখান থেকে উঠে চলে গেল। আমার বন্ধু বলল, যদি তোর বউ এই শর্তে রাজি হয়ে যায় তাহলে আমাকে বলিস, না হলে কিন্তু জেলে যাওয়ার জন্য তৈরি থাক। এই বলে ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ওখানেই বসেছিলাম। রিনা ঘরের দরজাটা বন্ধ করে রেখেছিল। প্রায় 1 ঘন্টা পর যখন ও ঘর থেকে বেরোলো, ওর চোখ দুটো লাল হয়ে গেছিল। আমি লজ্জায় ওর দিকে তাকাতে পারছিলাম না। নিজেই ও আমার পাশে এসে বসলো আর বলল, তুমি তোমার বন্ধুকে বলো ওর শর্ত আমরা মেনে নিয়েছি। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতে পারিনি রিনা এই কথা বলবে। আমি বললাম, এটা কখনোই হতে পারে না। ও তখন আমার সামনে হাত জোর করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তাছাড়া তুমি কি ভাবছো তুমি জেলে চলে গেলে আমি একাই বাড়িতে নিরাপদে থাকবো? রিনা কথাটা তো ঠিকই বলেছে। আমি যদি বাড়িতে না থাকি তাহলে যে কেউ এসে রিনার সাথে যা ইচ্ছা করতে পারবে। আমার তো তখন কিছুই করার থাকবে না। কিন্তু তবুও আমার মন কিছুতেই মানছে না। কি করে আমি নিজের স্ত্রীকে অন্য কারোর কাছে পাঠিয়ে দেব? কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তাও নেই। আমি আমার বন্ধুকে ফোন করে বললাম, আমি তোর শর্তে রাজি আছি। কথাটা শুনেই ও হেসে বলল, এবার তুই বুদ্ধিমানের মতন কথা বলেছিস। পরের দিন দুপুরে ওর নিজের ড্রাইভারের হাতে বেশ কিছু টাকা অ্যাডভান্স আর একটা লাল শিফনের পাতলা শাড়ি আমার বউয়ের জন্য পাঠালো, যেটা পরে ওকে গাড়িতে বসে কোনো হোটেল রুমে যেতে হবে। রিনা তৈরি হয়ে চলে গেল। কিন্তু ও যাওয়ার পর আমার আর একটুও বাড়িতে মন টিকছিল না। তাই আমিও তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছে গেলাম। আমার বন্ধু যে টাকাটা অ্যাডভান্স দিয়েছিল সেটা দিয়েই ঠিক ওদের রুমের পাশেই একটা রুম ভাড়া নিলাম। তারপর বন্ধুর রুমের ব্যালকনিতে গিয়ে আমি আস্তে করে কাচের জানলাটা সরালাম। তারপর ঘরের ভেতর যে দৃশ্য দেখলাম তা দেখে তো আমার মাথায় ঘুরে গেল। দেখি আমার বন্ধু আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার বউ ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, আমি তো ভাবছিলাম আর কোনোদিনও তোমার সাথে দেখা হবে না, কারণ আমার বর আমাকে খুব বিশ্বাস করে, তাই ওর সামনে আমাকে সতী সাবিত্রী হওয়ার নাটক করতে হয়, যাতে ও আমাকে সন্দেহ না করে। আমার বন্ধু তখন হাসতে হাসতে বলল, দেখলে সোনা, আমার মাথায় কত বুদ্ধি। আমার বন্ধু রিনাকে আরও কাছে টেনে নিয়ে বলল, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। মনে আছে একদিন তুমি পুকুর থেকে স্নান করে বাড়ি আসছিলে? আমি তখন তোমাদের বাড়ির সামনেই তোমার বরের সাথে দাঁড়িয়েছিলাম। তোমার ভেজা চুল, ভেজা ঠোঁট, ভেজা শাড়ি, উফ, আমাকে যেন পাগল করে দিয়েছিল। তোমার বর সত্যিই বোকা। ও ভাবছে যে ওর ব্যবসা ডাউন হয়ে গেছে, কিন্তু আসলে এমন কিছুই হয়নি। আমি সব মাল আগেই সরিয়ে রেখেছিলাম। আমার তখন মনে পড়ল
আমার বন্ধু আর আমি যখন পার্টনারশিপে কাজ করতে শুরু করলাম তখন আমার কাছে বেশ ভালোই টাকা পয়সা ছিল। গোদামটা ওর ছিল, কিন্তু গোদামের সব মাল আমার টাকায় তোলা হয়েছিল। আমি কোটি কোটি টাকার জামা কাপড় গোদামে রেখেছিলাম, যাতে ওই জামা কাপড় তাড়াতাড়ি বিক্রি করে আমরা ভালো লাভ করতে পারি। আমার বন্ধু আমাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু একদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ ওর ফোন এলো। ও বলল, গোদামের সব জামা কাপড় চুরি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। আমি যখন ওখানে গেলাম দেখি গোদামে একটাও জামা কাপড় নেই। আমার তো মাথায় হাত। আমার বন্ধু কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল, সব মাল চুরি হয়ে গেছে, এবার কি হবে? সব মাল তো তোর টাকা দিয়ে তুলেছিলাম, তোর সব টাকা নষ্ট হয়ে গেল, তুই তো এবার পথে বসে গেলি রে। আমি তো ওখানেই মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমার যখন জ্ঞান ফিরল দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আর আমার বউ মাথার কাছে বসে খুব কান্নাকাটি করছে। বলল, তোমাকে কিছু চিন্তা করতে হবে না, হাসপাতালের চিকিৎসার সব খরচ আমি নিজের গয়না বেচে দিয়ে দিয়েছি, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তখনই আমার বন্ধু আমার সাথে দেখা করতে এলো আর বলল, তোর মালের সাথে আমি নিজেও 70 লক্ষ টাকার মাল ধার করে উঠিয়েছিলাম, যাতে পার্টির অর্ডার পুরো করতে পারি। তোর মালের সাথে সাথে ওই মালগুলোও চুরি হয়ে গেছে। এখন সেই লোক আমার কাছে টাকা ফেরত চাইছে। আমি বললাম, এখন আমি কি করে এতগুলো টাকা ফেরত দেব? ও বলল, সেসব আমি জানি না, মাল আমি তোর নামেই উঠিয়েছি, তাই টাকাটাও তোকেই দিতে হবে। আমার বন্ধু আর বউ দুজন মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা দুজনেই আমাকে ঠকিয়েছে, কারণ আমার বন্ধু নিজেই বলেছে গোদামে চুরির ব্যাপারটা সব নাটক। সব মাল আমার বন্ধু আগেই সরিয়ে রেখেছিল। এই নাটকটা করেছিল শুধুমাত্র আমার বউকে পাওয়ার জন্য। তার মানে এইসবও আমাকে ফাঁসানোর জন্য করেছিল, যাতে আমার সামনে আমারই বউয়ের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে পারে। আমি নিজের মোবাইলে সব কিছু রেকর্ডিং করে নিলাম আর সোজা পুলিশ স্টেশনে গিয়ে আমার বউ আর বন্ধুর নামে কেস করে দিলাম। ওদের দুজনকেই পুলিশ প্রতারণা করার অপরাধে গ্রেফতার করেছিল। আর আজকে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটা ভালোভাবে কাটানোর সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।